আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট রিক্যাপ ২০২৬ করব। একটি মাত্র ভিডিওতে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট শুরু করব আজকের ভিডিওতে। তো চলুন প্রথমেই জানা যাক জাভাস্ক্রিপ্ট কী। জাভাস্ক্রিপ্ট হলো একটি লাইটওয়েট ইন্টারাপ্টেড ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মূলত ওয়েব ব্রাউজারে চলে। এটি HTML এবং CSS এর সাথে মিলে একটি ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলে। ২০২৬ সালে এসে জাভাস্ক্রিপ্ট কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা স্ট্যাক ওভারফ্লো সার্ভে অনুযায়ী জাভাস্ক্রিপ্ট হচ্ছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। এরপরে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে রিয়্যাক্ট এবং ভিউয়ের মতো এবং ব্যাক এন্ডে নোড জেএস, মোবাইলের জন্য রিয়্যাক্ট নেটিভ, ডেস্কটপের জন্য ইলেকট্রন। জাভাস্ক্রিপ্ট প্রায় সব জায়গায় ব্যবহার হচ্ছে। এছাড়া ফ্রিল্যান্সিং ও জব মার্কেট প্লেসে জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের চাহিদা সর্বোচ্চ সবথেকে বেশি। এবার আসুন আমরা হচ্ছে যে হাতে কলমে জাভাস্ক্রিপ্টটা শেখা যায়। তো আমরা জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যেমনটা জানি কোনো সেটআপ বা কোনো এনভায়রনমেন্টে সেটআপ করা লাগে না, জাস্ট ব্রাউজার ওপেন করলেই হয়। এবং কারণ জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারেই চলে, তো ব্রাউজারে এসে আমরা যদি ইন্সপেক্ট অন করি বা আমরা যদি হচ্ছে যে জাস্ট ব্রাউজারটা ওপেন করে কিবোর্ডে F12 ফাংশন 12 কিটা যদি প্রেস করি, তাহলে আমাদের হচ্ছে যে কনসোল ট্যাবটা ওপেন হবে এবং এই কনসোল ট্যাবের ভিতরে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টটা লিখতে পারবো। তো আমরা এখান থেকে শুরু করি। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো ডেটা রাখার জন্য একটি বাক্স বা পাত্র। জাভাস্ক্রিপ্টে ৩টি উপায়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তো আমরা চলুন দেখা যাক কী কী সেগুলো। প্রথমে আমরা আসি হচ্ছে var। var এটা হচ্ছে একটা ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল। তো আমরা যদি ভেরিয়েবলটা লিখি, এই নির্দিষ্ট একটা ভেরিয়েবলে ডেটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। তো আমরা এই ভেরিয়েবলের নাম দিলাম var name। যে var name ইকুয়াল আমরা দিলাম হচ্ছে যে এখানে আমি জাস্ট আমার নামটা লিখে দিলাম। তাহলে কি হলো, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল নেম, এই নেমটা হচ্ছে যে আমার এই যে নাম মাহমুদ, এইটাকে এই ডেটাটা হচ্ছে হোল্ড করে। আমরা যদি এখন কনসোল ডট লগ করি, এর ভিতরে এসে আমরা যদি নেমটাকে পাস করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে নামটা দেখাচ্ছে যে এটা হচ্ছে যে এই যে ভেরিয়েবল নেমের ভিতরে স্টোর হয়ে আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নাম্বার 1। এবং আরেকটা ভেরিয়েবল রয়েছে, আরও দুইটা রয়েছে। আরেকটা ভেরিয়েবলের নাম হচ্ছে লেট। প্রত্যেকটা ভেরিয়েবলের সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো আমি যদি আবার দিই হচ্ছে লেট, আমি দিলাম হচ্ছে লেট এজ ইকুয়াল দিলাম হচ্ছে 21। এবং এখানে এসে যদি আমি আবার লিখি কনসোল ডট লগ এবং এর ভিতরে আমি যদি এজটাকে পাস করে দিই, তাহলে কিন্তু আমার এজটা দেখাবে। এবং আরও একটা ভেরিয়েবল রয়েছে, সেটা হচ্ছে কনস্ট। তো আমি লিখলাম হচ্ছে কনস্ট, আমি এখানে কনস্ট দিয়ে দিলাম হচ্ছে যে জাস্ট হচ্ছে যে নাম দিয়ে দিলাম হচ্ছে ভিউ, যদিও কনস্ট ভিউ আসবে না। আমি এখানে জাস্ট হচ্ছে যে দিলাম 21। এখানে এসে আমি যদি আরেকবার লিখি হচ্ছে কনসোল ডট লগ এবং এর ভিতরে পাস করে দিই হচ্ছে ভিউটাকে, তাহলে কিন্তু আমার 21 এখানে দেখাচ্ছে। তো মূল বিষয়টা হলো জাভাস্ক্রিপ্টে যে 3টা ভেরিয়েবল রয়েছে, var, late, const, এই 3টা ভেরিয়েবলের কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো প্রথমে আসি var। ভারের সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো var দিয়ে একই নামে একাধিক ভেরিয়েবল নেওয়া যায়। এটি একটি সমস্যায় বলা যেতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি var নেম রয়েছে। তো আমরা যদি এখানে আরেকবার var নেম দিয়ে এখানে যদি আমরা লিখি সাপোজ CN একাডেমি, তাহলে কিন্তু এই যে CN একাডেমি, এটাও কিন্তু আবার এই নেম ভেরিয়েবলটা স্টোর হয়ে যাবে। তো আমি যদি এখানে কনসোল ডট লক করি এবং এর ভিতরে নেম দিই, আমার কিন্তু একটা নেম রয়েছে যেটা হচ্ছে মাহমুদ। তো এখানে আরেকবার যদি আমরা দিই, তাহলে ওয়েট, এটা হচ্ছে এ থেকে আসছে, এই যে এখানে কিন্তু CN একাডেমিটা দেখাচ্ছে। তো মূল বিষয়টা হলো ভারের যে সবচেয়ে বড় সমস্যা, ওইটা হচ্ছে আরেকটা হোস্টিং সমস্যা। একটা সমস্যা আমরা দেখলাম, সেটা হচ্ছে var একাধিকবার ডিক্লেয়ার করা যায়, যার কারণে var ব্যবহার করাটা খুব রিস্কি হয়ে যায়। এছাড়া ভারের হোস্টিং যে সমস্যাটা রয়েছে, সেটা হচ্ছে ডেটা ডিক্লেয়ার করার আগে ডেটা ব্যবহার করা। যেমন ধরুন কনসোল ডট লগ, আমি এখানে যদি লিখি হচ্ছে এইচ, তো আমার এইচ ডেটা কিন্তু এখনো ডিক্লেয়ার করা না, এই যে এখানে হোল্ড হয়ে গেছে। সরি, আমি আরেকটা পেজে যাচ্ছি, এখান থেকে জাস্ট ইন্সপেক্টে চলে আসলাম, এখান থেকে আমি কনসোলে চলে আসলাম এবং এখানে এসে আমি যদি লিখি হচ্ছে কনসোলে আসলাম, দেন এইখানে এসে আমি যদি আরেকবার লিখি যে কনসোল ডট লগ এবং এর ভিতরে এসে আমি যদি পাস করে দিই, ধরুন আমি পাস করে দিলাম এইচ, আমার এইচটা কিন্তু আনডিফাইন্ড, ওকে। কিন্তু সেম কেসে আমি যদি লিখি কনসোল, আমি যদি এখানে লিখি হচ্ছে যে কি বলে var এইজ ইকুয়াল 21 এবং এইখানে এসে ইন্টার দিয়ে কনসোল ডট লগ var
এভাবে অ্যাকচুয়ালি হবে না। আমি হচ্ছে যে একটা কাজ করি, জাভাস্ক্রিপ্টে ওয়েব প্লেগ্রাউন্ডটা বের করি, জাভাস্ক্রিপ্ট ওয়েব প্লেগ্রাউন্ড। ওকে, জাভাস্ক্রিপ্ট রান টাইমে আমি ওপেন করে নিয়েছি এবং এখানে আসার পর আমি জাস্ট এই সবগুলোকে নাই করে দিলাম। দেন আমি যদি এখানে ট্রাই করি যে console.log, এবং এই console.log এর ভিতরে আমি যদি এজটাকে পাস করে দিই, সো সিম্পলি এজ কিন্তু আনডিফাইন্ড হয়ে থাকবে, তাই না? কিন্তু আমি যদি এখানে লিখি var এজ, দেন হচ্ছে যে আমি বলে দিলাম 21, দেন আমি যদি আবার এসে console.log দিয়ে এর ভিতরে এজটাকে পাস করে দিই, তাহলে কিন্তু এজটা গেল। এই যে এখানে দেখাচ্ছে এজটা হচ্ছে আনডিফাইন্ড, কিন্তু এখানে কিন্তু এরর দেওয়ার কথা ছিল, কারণ এজটা, এই যে এজ রয়েছে এটা কিন্তু পরে ডিক্লেয়ার করা হয়েছে, তার আগেই কিন্তু ব্যবহার করলে এটা এরর দেয়। সিম্পলি আমরা যদি ভারের জায়গায় লেট ব্যবহার করি, তাহলে কিন্তু এই পাশে এই যে এজ ইজ নট ডিফাইন্ড, তো ভারের যে হোস্টিং সমস্যা, এটাও একটা মূলত বড় একটি সমস্যা। এরপর আমরা দেখি হচ্ছে যে লেট, আমরা var যেমন রিডিক্লেয়ার করা যায়, যে যেমন আমরা একটু আগে দেখলাম যে আমরা var এজ 21 যেমন দিলাম, একইভাবে আমরা আবার var এজ এইটাকে কিন্তু হচ্ছে যে 22 করে দিতে পারি, এক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু লেটের ক্ষেত্রে আমরা যদি দেখি লেট এজ ইকুয়াল 21, আমি এটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। দেন আমি যদি আবার হচ্ছে যে আপনার লেট এজ 22 করে দিই, এটা কিন্তু এরর দিবে, কারণ এইজ অলরেডি একবার ব্যবহার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা চাইলে হচ্ছে যে রিডিক্লেয়ার না করে রিঅ্যাসাইন করতে পারবো। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21 ছিল, পরে আমরা এজের মানটাকে 22 করে দিয়েছি, এতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বারের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ওইটাকে রিডিক্লেয়ার রিঅ্যাসাইন করতে পারতেছেন, লেটের ক্ষেত্রে রিডিক্লেয়ার করতে পারতেছেন না, বাট রিঅ্যাসাইন করতে পারতেছেন। আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট। তো কনস্টের ক্ষেত্রে আপনি না রিঅ্যাসাইন করতে পারবেন না রিডিক্লেয়ার করতে পারবেন, এই জন্য কনস্টের ব্যবহারই বেশি। যে জায়গায় কনস্টের ব্যবহার প্রবলেম হয় সেই জায়গাতে শুধুমাত্র লেটার ব্যবহার হয়, আর ভারকে অ্যাভয়েড করাই বেটার। আমরা যদি এখানে কনস্টকে যদি আবার রিঅ্যাসাইনও করতে চাই, তাও কিন্তু এরর দিবে, কারণ কনস্ট রিঅ্যাসাইন ডিক্লেয়ার কোনো কিছু করা যায় না। এরপরে আমরা আসি হচ্ছে ডেটা টাইপস অ্যান্ড টাইপস কারেকশনে। জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডেটা টাইপস আছে, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে রেফারেন্স অবজেক্ট ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপস নিয়ে রয়েছে মোট 60টি। প্রিমিটিভ ডেটা টাইপ যে 60টি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্ট্রিং, তারপরে হচ্ছে আপনার নাম্বার, এরপরে রয়েছে হচ্ছে যে বিগ নাম্বার, এরপরে রয়েছে হচ্ছে একটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, যেটা সরি এটা হচ্ছে বিগ নাম্বার না, এটা হচ্ছে বিগ ইনিট আর কি, বিগ ইনিট নাম্বার, এবং আরেকটা রয়েছে হচ্ছে বুলিয়ান নাম্বার। দেন রয়েছে হচ্ছে নাল ভ্যালু, যেটা ইচ্ছাকৃতভাবে খালি রাখা হয়। আরেকটা হচ্ছে আনডিফাইন্ড, যেটা মূলত হচ্ছে আপনার মান দেওয়া হয়নি কিন্তু ডিক্লেয়ার করা আছে। আরেকটা হচ্ছে সিম্বল, এই যে সিম্বলটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার। এই যে আপনার হচ্ছে 1 2 3 4 5 6 7, এই 7টাই মূলত হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। তো প্রিমিটিভ ডেটা টাইপ কীরকম আমরা নাম জানলাম, এবার যদি আমরা একটু এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমরা নিলাম একটা লেট দিয়ে, আমরা যদি হচ্ছে str নেম স্ট্রিং নেম দিয়ে দিলাম, সেটা হচ্ছে স্ট্রিংটা হচ্ছে ডাবল কোটেকশনের ভিতরে আপনি যেটা লিখবেন সেইটাই মূলত স্ট্রিং, যেমন কোনো নাম, অ্যাড্রেস, যে কোনো কিছু স্ট্রিং হতে পারে। স্ট্রিং শুধু হচ্ছে যে শব্দর সমন্বয় বা বাক্যর সমন্বয়। আরেকটা হচ্ছে লেট এইজ নাম্বার, যেটা আমি জাস্ট হচ্ছে নাম্বারের জন্য এইজ ব্যবহার করলাম, এটা হচ্ছে নাম্বার ভ্যালু। তো নাম্বার ভ্যালুটা ডিরেক্টলি লেখা হয়, যেটা সংখ্যায় অবশ্য। আরেকটা আমরা যদি লিখি হচ্ছে বিগ ইউনিট বা বিগ নাম্বার, তো বিগ নাম্বার হচ্ছে অবশ্যই এটা অনেক বড় নাম্বারকে হোল্ড করার জন্যই মূলত বিগ নাম্বারটা ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা যদি আসি হচ্ছে আরেকটা নাম্বার হচ্ছে এই বুলিয়েন। তো আমরা হচ্ছে যে ইজ আমরা জাস্ট সিম্পলি লিখলাম ইজ লার্ন দিয়ে, এখানে বুলিয়ান ভ্যালুটা জাস্ট ট্রু এবং ফলস হতে পারে। স্ট্রিং ডাবল কোটেকশনের ভিতরে এজ হচ্ছে নাম্বার হচ্ছে ডিরেক্টলি নাম্বার ভ্যালু লিখতে হবে, এবং বিগ নাম্বারটা হচ্ছে অনেক বড় নাম্বার লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। আর আপনার হচ্ছে যে বুলিয়ান ভ্যালু যেটা রয়েছে এটা শুধু ট্রু এবং ফলস হতে পারে, সত্য এবং মিথ্যা হতে। ইজ লার্ন আমি জাস্ট হচ্ছে ট্রু করে দিলাম, দেন সিম্পল ইটস ওকে। আরেকটা যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে নাল, মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে খালি রাখা হয়। লেট নাথিং দিয়ে আমি যদি লিখি হচ্ছে যে নাল ভ্যালু, মানে এইখানে আমি ইচ্ছাকৃতভাবে এই ভ্যালুটাকে ফাঁকা রেখে দিলাম। আরও একটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ডটা হচ্ছে মান দেওয়া হয়নি কিন্তু ডিক্লেয়ার করা আছে। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে লিখি হচ্ছে আমরা হচ্ছে যে আনডিফাইন্ডের ক্ষেত্রে জাস্ট সিম্পলি নাম দিলাম হচ্ছে নট ডিফাইন্ড,
ডেফ এখানে জাস্ট হচ্ছে আনডিফাইন্ড, দেন সিম্পলি আনডিফাইন্ড ডেটা। আরেকটা যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সিম্বল ইউনিক আইডেন্টিফায়ার। তো সেটার ক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে লেট ইউনিক ইউনিক কি দিয়ে দিলাম, জাস্ট সিম্পলি দিয়ে এটা যদি আমরা এই ডেটাটা ব্যবহার করে যে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিম্বল, দেন এর ভিতরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে আইডি। আমরা যদি এখন বোঝার চেষ্টা করি যে প্রিমিটিভ যে 7টা ডেটা টাইপ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্ট্রিং যেটা ডাবল কোটেশনের ভিতর লিখতে হয়, একটা হচ্ছে নাম্বার যেটা সিম্পলি জাস্ট নাম্বার ভ্যালুতে লিখতে হয়, আরেকটা হচ্ছে বিগ ইউনিট বা বড় নাম্বার, বড় সংখ্যা লেখার জন্য অনেকগুলো সংখ্যা বা অনেক বড় ভ্যালু লেখার জন্য বিগ নাম্বার বা বিগ ইউনিট ব্যবহার হয়। এবং আরেকটা রয়েছে হচ্ছে বুলিয়ান ভ্যালু। তো আমি যদি এখানে নাম দিই বুলিয়ান বুলিয়ান, আর এটা হচ্ছে যে আপনার কি বলে বিগ ইউনিট নাম্বার, এটা হচ্ছে সিম্পলি নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং। এই ডেটা টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানা থাকা লাগবে, মানে অবশ্যই জানা থাকা লাগবে, এগুলো স্কিপ করলে হবে না। এটা হচ্ছে আনডিফাইন্ড, আর এটা হচ্ছে আমাদের সিম্বল। সিম্বল কেন ব্যবহার হয়? ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য আইডি বা কোনো কিছুতে এই সিম্বলটা ব্যবহার হয়। এরপরে আমরা যদি আসি যে টাইপ অফ দিয়ে ডেটা টাইপ জানা যায়। ধরুন আপনি একটি ডেটা টাইপ রয়েছে, যেমন ধরুন এখানে এই যে str নেম বা স্ট্রিং নেম, এইটার ভিতরে কি রয়েছে অ্যাকচুয়ালি, এটার ভিতরে কোনো কিছুকে অ্যাসাইন করা আছে না এর ভিতরে কোনো ডেটা দেওয়া আছে। সো এইটা বোঝার জন্য আমাদেরকে টাইপ অফ নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। তো আমরা যদি লিখি কনসোল ডট লগ, আমরা কনসোল ডট লগে দেখতে যাচ্ছি, তো এর ভিতরে যদি আমরা লিখি টাইপ অফ, যে টাইপ অফ লিখে দিলাম যে অ্যাকচুয়ালি আমরা যে যেটা টাইপটা নিয়ে কাজ করতেছি সেইটার টাইপ অফটা কি, তো সেই টাইপ অফটা জানার জন্য TYP অফ, এবং এর ভিতরে আমরা হচ্ছে যে একটা এই যে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করে দিলাম। তো এইটা কিন্তু স্ট্রিং, এই যে মাহমুদ এইটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এই জায়গায় আমরা যদি লিখে দিই হচ্ছে যে এজ নাম্বার, তো এজ নাম্বারটা কিন্তু মূলত হচ্ছে একটা নাম্বার ভ্যালু, এবং এই যে ইজ লার্ন যেটা রয়েছে এইটা যদি আমরা দিই এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, সিম্পল। তো টাইপ অফ দিয়ে আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা আমাদের যে ডেটা টাইপটা ব্যবহার হচ্ছে, ধরুন আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি টাইপ অফ ব্যবহার করবেন। টাইপ অফ ব্যবহার করে আপনি জানতে পারবেন যে এটা কি ডেটা টাইপ। কিন্তু নর্মালি যে প্রিমিটিভ একটা ডেটা টাইপ রয়েছে সেটা জানার জন্য আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এই টাইপ অফ ব্যবহার ছাড়াও আপনি দেখা মাত্র ডেটাটা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন এক সেকেন্ড, নাম্বারটা একটু বেশি ছোট হয়ে গেছে, ও আমি একটা মিস করছি, সেটা হচ্ছে শেষে এন ব্যবহার করতে হবে, তাহলে বিগ ইউনিটকে সে আইডেন্টিফাই করতে পারবে। মানে স্ট্রিং এর ক্ষেত্রে কোটেকশন ব্যবহার হবে, নাম্বারের ক্ষেত্রে যে সিম্পলি নাম্বার ভ্যালু, এবং বিগ ইউনিটের ক্ষেত্রে বা বিগ নাম্বারের ক্ষেত্রে আপনি নাম্বারের শেষে এন ব্যবহার করলে সেটা বিগ ইউনিট হিসেবে বা বড় নাম্বার হিসেবে আইডেন্টিফাই হবে। এবং বুলিয়ান ভ্যালুতে শুধু ট্রু এবং ফলস থাকতে পারে, এই দুইটার বাইরে আর কোনো মান নাই। এবং নাল ভ্যালুর ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে খালি রাখা হয় নাথিং। আর আনডিফাইন্ড যেটার ডিফাইন করা আছে বাট মান দেওয়া হয়নি, আরেকটা রয়েছে সেটা হচ্ছে সিম্বল, যেটা ইউনিক আইডেন্টিফিকেশনের কাজে ব্যবহার হয়। এরপরে আমরা জানবো হচ্ছে যে রেফারেন্স ডেটা টাইপ। রেফারেন্স ডেটা টাইপটা বিষয়টা হচ্ছে বিভিন্ন অ্যারে অবজেক্ট বা ফাংশনগুলো মিলেই মূলত হচ্ছে রেফারেন্স ডেটা টাইপটা হয়ে থাকে। আমরা যদি রেফারেন্স ডেটা টাইপসের হচ্ছে এক্সাম্পল দেখতে চাই, তো আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা যদি একটা ভেরিয়েবল নিলাম লেট, আমরা কনস্ট্যান্ট নিতে পারতাম বা ভারও নিতে পারতাম, আমরা একটু আগে যেমনটা শিখে আসলাম, তো কিন্তু আমরা লেট নিচ্ছি। তো লেট নিয়ে এখানে আমরা হচ্ছে একটা ফ্রুটসের যে অ্যারে তৈরি করবে। এখন অ্যারে বিষয়টি কি, একাধিক ডেটা একটার বিষয়ে একটা অ্যারে বা একটা ব্র্যাকেটের ভিতরে রাখতেছেন সেইটাই মূলত অ্যারে। আবার একাধিক অ্যারে একটা অবজেক্টের ভিতরে রাখলে সেইটাই মূলত অবজেক্ট হয়, মানে একাধিক ডেটার সমন্বয়। তো আমরা প্রথমে অ্যারেটা দেখি। তো লেট ফ্রুটস, তো ফ্রুটসের ভিতরে আমরা যেমনটা হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এবং ব্র্যাকেটের ভিতরে আমরা স্ট্রিং নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি এই জায়গায় লিখলাম হচ্ছে ম্যাঙ্গো, দেন হচ্ছে যে বানানা, এই প্রত্যেকটা ভ্যালু শেষে এই অ্যারের ভিতরে প্রত্যেকটা ডেটার শেষে কিন্তু আপনাকে কমা দিতে হবে, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখা লাগবে। তো এখানে আমরা লিখলাম হচ্ছে অ্যাপল। সো এইটা কিন্তু একটা অ্যারে, এই ডেটা টাইপটা হচ্ছে মূলত একটা অ্যারে। এরপরে আমরা নিলাম হচ্ছে লেট স্টুডেন্ট। এখন স্টুডেন্টের ভিতরে ফ্রুটসের ভিতরে দেখুন আমরা সিম্পলি অ্যারেটা নিয়েছি, এখানে কিছু ফলের নাম রয়েছে। তো আমরা স্টুডেন্ট ডেটাটাকে চাচ্ছি হচ্ছে অবজেক্ট বানাইতে, অবজেক্ট ডেটা যেটা হচ্ছে রেফারেন্স ডেটা টাইপ। তো অবজেক্ট ডেটাটা মূলত কি, অবজেক্ট ডেটাটা হচ্ছে অনেকগুলো অ্যারে সমন্বয়ে বলতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এবার আমরা হচ্ছে যে কার্লি ব্রেসেস দিয়ে নিব, এবং এর ভিতরে আমরা লিখবো হচ্ছে নেম,
নেম দিয়ে লিখলাম হচ্ছে মাহমুদ, এবং এর ভিতরে কমা দিয়ে নিলাম, দিয়ে আমরা এর ভিতরে বললাম হচ্ছে এইজ হচ্ছে ডেটা টাইপ, সেটা হচ্ছে 21। এখন আমরা একটা বিষয়টা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এই যে লেট ফ্রুটস যেটা অ্যারের ভিতরে কিন্তু শুধুমাত্র আমরা কিছু স্ট্রিং ভ্যালু নিয়েছি। আমরা চাইলে এখানে অবশ্যই হচ্ছে যে নাম্বার ভ্যালু নিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে এখানে যে ইয়েটা নিয়েছি এইটাকে আমরা নাম, এইটা হচ্ছে অবজেক্ট ভ্যালু। এই অবজেক্টের ভিতরে দেখুন আমরা কিন্তু স্টিয়ারিং ছাড়া নেম লিখছি। কেন? কারণ নেম হচ্ছে আমরা এই যে স্টুডেন্ট রয়েছে এই স্টুডেন্টের ভিতরে নেম থেকে আমরা হচ্ছে এই নেমের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট ভ্যালু। আমাদের প্রত্যেকটা শেষে অবশ্যই হচ্ছে যে সেমিকোলন দিয়ে রাখতে হবে গুড প্র্যাকটিসের ভিতর। আরেকটা হচ্ছে আমাদের ফাংশন। তো ফাংশনটা কি, আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশনকে হোল্ড করাতে চাচ্ছি। তো ফাংশন বিষয়টা কি আমরা একটু পরে জানবো, বাট আপাতত রেফারেন্স ডেটা টাইপসের জন্য আমরা জানতে চাচ্ছি হচ্ছে যে লেট আমরা গ্রিড নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এই ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশন তৈরি করলাম। ফাংশন হচ্ছে একটা ব্লকে যার ভিতরে একটা কোড থাকে, সেই কোডটা ওই ফাংশনটা হোল্ড করে, ওই ফাংশন ব্যবহার করার মাধ্যমে ওই যে কোডগুলো রয়েছে ওই কোডগুলো ব্যবহার করা যায়। আমরা এখন জাস্ট ফাংশন বিষয়টা পরে জানার চেষ্টা করি। আমরা জাস্ট এখন হচ্ছে রেফারেন্স ডেটা টাইপের জন্য এই ফাংশনটাকে নিয়ে নিলাম, এবং এই যে ফাংশনের এই যে ইয়েটা রয়েছে এর ভিতরে এই যে ব্লকেটটা রয়েছে বা ব্র্যাকেট রয়েছে এর ভিতরে আমরা হচ্ছে যে রিটার্ন করে দিলাম। মানে এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা রিটার্ন করবো। প্রত্যেকটা ফাংশনে কিন্তু নির্দিষ্ট একটা নাম দিতে হয়, যেহেতু আমরা ভেরিয়েবলের উপরে ফাংশনটা ডিক্লেয়ার করছি, যার কারণে এই যে গ্রিড ভেরিয়েবল রয়েছে এটা কিন্তু এই ফাংশনটাকে হোল্ড করে। তো আমরা রিটার্নের ভিতরে লিখলাম হচ্ছে যে জাস্ট সিম্পলি একটা স্ট্রিং দিলাম হ্যালো। ঠিক আছে, দেন আমরা এখানে হচ্ছে যে সেমিক্লোন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এখানেও একটা সেমিক্লোন দিতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে গুড প্র্যাকটিসের ভিতরে পরে। এটা হচ্ছে একটা ফাংশন। তো এই যে রেফারেন্স ডেটা টাইপ আমরা প্রথমে দেখলাম হচ্ছে যে প্রথমে আমরা প্রিমিটিভ ডেটা টাইপসে যদি দেখি সেটা হচ্ছে স্ট্রিং, নাম্বার, বিগ নিচে বুলিয়ান, নাল, আনডিফাইন্ড সিম্বল। এরপরে আমরা হচ্ছে টাইপ অফ দিয়ে ডেটা টাইপটা জানার চেষ্টা করেছি। এরপর রেফারেন্স ডেটা টাইপসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফ্রুটসের ভিতরে আমরা একটা ফ্রুটস ভেরিয়েবলের ভিতরে একটা অ্যারে নিয়েছি যেখানে বেশ কিছু 3টা ফলের নাম রয়েছে, এবং একটা স্টুডেন্ট নামে অবজেক্ট তৈরি করেছি যার ভিতরে নেম রয়েছে, এজ রয়েছে। আমরা চাইলে এখানে আরও ডেটা অ্যাড করতে পারবো, যেমন হচ্ছে যে অ্যাড্রেসের ভিতরে দিয়ে আমরা চাইলে হচ্ছে যে কি বলে এই অ্যাড্রেসের ভিতরে আমরা অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারবো। যেমন ধরুন আমি এখানে ঠিকানা দিলাম হচ্ছে বাংলাদেশ, বা আপনার যে ঠিকানা রয়েছে আপনি সেইটা দিতে পারবেন। এরপরে আমরা আরেকটা ডেটা টাইপ দেখব, সেটা হচ্ছে টাইপ কোরেশন, যেটা জাভাস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে টাইপটাকে পরিবর্তন করে দেয়। মানে বিষয়টা কি, বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে যে ডেটা টাইপ রয়েছে বা এই যে রেফারেন্সাল ডেটা টাইপ আমরা যে ডেটা টাইপগুলো শিখলাম এই ডেটা টাইপগুলোর বাইরে যেটা সেই বিষয়টা হচ্ছে যে কোরিয়েশন, টাইপ অফ কোরিয়েশন বা টাইপ কোরিয়েশন, যেটা জাভাস্ক্রিপ্ট সক্রিয়ভাবে। মানে ধরুন আপনি এই যে ডেটা টাইপ রয়েছে এবং এই যে ডেটা টাইপ রয়েছে এই ডেটা টাইপ দুইটা যদি হচ্ছে যে সমন্বয় করতে চান, তো সেক্ষেত্রে যে টাইপ কোরিয়েশন রয়েছে জাভাস্ক্রিপ্ট একই নিজে থেকে কাজ করে, ডেটা টাইপটাকে পরিবর্তন করে। ধরুন নাম্বার আর এই যে বর্ণ এই দুইটা তো আর যোগ হতে পারে না, তো জাভাস্ক্রিপ্ট যেটা করে, মনে করুন এইখানে যে আমি এই যে বর্ণ লিখে রাখছি, এখানে যদি আমি 20ও লিখি না, 20টাও কিন্তু হচ্ছে একটা স্ট্রিং হয়ে গেল, কারণ এই যে কমার ভিতরে আমি লিখে রাখছি, যার জন্য এইটা হচ্ছে কি হয়ে গেল, সরি কমা না কোটেকশনের ভিতরে লিখে রাখছি, যার জন্য এইটা হচ্ছে যে একটা স্ট্রিং হয়ে গেল। আর শুধু যে নাম্বারটা লিখছি সেটা কিন্তু একটা নাম্বার। সো এই দুইটা যদি এখন আমি যোগ করতে চাই তাহলে কিভাবে হবে, এটা তো একটা স্ট্রিং পর্যায়ে পড়া আর এটা তো নাম্বার। তো এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে যে টাইপ কোরেশন রয়েছে সেই টাইপ কোরেশনটাই মূলত একা একা টাইপটা পরিবর্তন করে দেয়। ধরুন আমরা হচ্ছে যে এই যে স্ট্রিং নেম 20 এবং এইজ 20 আমরা চাচ্ছি এই দুইটাকে হচ্ছে যোগ করতে, তো সেক্ষেত্রে আমরা তো আগেই ডিক্লেয়ার করাই আছে আমাদের। আমরা যদি এখন ধরুন কনসোল ডট লগ আমরা হচ্ছে স্ট্রিং আর কি করতে চাচ্ছিলাম, এই যে আমরা স্ট্রিং নেম আর হচ্ছে যে এইজ নাম এই দুইটা, একটা স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার কি করতে চাচ্ছি ভাই, যোগ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে যোগ যেহেতু করতে যাচ্ছি, ধরুন কনসোল ডট লগের ভিতরে আমি একটা স্ট্রিং লিখলাম যে এই স্ট্রিংটা হচ্ছে 9, এবং এর সাথে আমি হচ্ছে যে একটা যোগ দিলাম যেটা হচ্ছে অপারেটর, একটু পরে আমরা অপারেটর সম্পর্কে জানবো। তো এই যোগের সাথে আমি 3 দিলাম, 3 কিন্তু একটা নাম্বার, আর এই যে 9 এটা কিন্তু 9টা হচ্ছে একটা স্ট্রিং। তো এই যে এইখানে জাভাস্ক্রিপ্ট যেটা করলো ডেটা টাইপটা সিম্পলি জাস্ট চেঞ্জ করে দিল, এই নাম্বারটাকেও একটা স্ট্রিং এ কনভার্ট করে দিল। এখানে আমরা যদি দেখি যে এই যে 9 আর এই 3 এখন স্ট্রিং আর নাম্বার
দুইটা তো বর্ণ আর নাম্বার তো যোগ হতে পারে না, সেই জন্য জাভাস্ক্রিপ্ট কি করেছে, দুইটাকে পাশাপাশি বসিয়ে দিয়েছে। এখন 9 সামনে 3 পিছনে, এই জন্য আমাদের কাছে 93 মনে হচ্ছে। এটাই হচ্ছে মূলত হচ্ছে টাইপ অফ কোরেশন বা টাইপ কোরেশন, যেটা জাভাস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে টাইপটা পরিবর্তন করে। এখানে 3-এর নাম্বার টাইপটা কিন্তু সে স্ট্রিং টাইপে কনভার্ট করে দিয়েছে। একইভাবে আমরা এখানে যোগ করলাম, যদি আমরা বিয়োগের ক্ষেত্রে আসি যে কনসোল ডট লগ, এখানে আমরা হচ্ছে যে আরও একটা নিলাম, যেটা মান দিলাম 7। 7টা কিন্তু কি একটা স্ট্রিং, আর একটা মাইনাস নিলাম বিয়োগ। এখানে যদি আমরা 3 দেই, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি এটা কিন্তু বিয়োগ হয়ে গেল। এখানে কিন্তু আমাদের আর 7 সামনে বা 3 পিছনে এরকম করলো না। আমরা যোগের ক্ষেত্রে দেখলাম 9টাকে সামনে বসিয়ে 3টাকে পিছনে বসিয়ে দিয়েছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এ কিন্তু সরাসরি বিয়োগ করেছে। বিয়োগ যখন করবেন তখন সে স্ট্রিংটাকে একটা নাম্বার ভ্যালুতে কনভার্ট করে। এখানে যদি আমরা টেক্সট দিই, তাহলে কিন্তু প্রবলেমটা নাম চলে আসবে, কারণ এই বর্ণর ভিতর থেকে তো আর সংখ্যা বিয়োগ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে যোগের ক্ষেত্রে সে কি করে, পাশাপাশি বসিয়ে দেয়, মানে নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে, আর বিয়োগের ক্ষেত্রে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে। এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। এরপরে আমরা যদি ট্রু ফলসের বুলিয়ান ভ্যালুর কথা দেখি, এখানে তো হচ্ছে যে আমরা যোগ বিয়োগের নাম্বার আর স্ট্রিং এর বিষয়টা দেখলাম। এবার যদি আমরা কনসোল ডট লগের ভিতরে একটা ট্রু লিখি, যে এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, এবং ট্রুর সাথে অন যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে কত দেখাচ্ছে, 2 দেখাচ্ছে। মানে ট্রু সত্য, সত্য হচ্ছে 1, আর 1 যোগ করে দিলে তাহলে কত হয়ে গেল, 2। আমরা যদি এখানে 2 আর হচ্ছে ট্রু যোগ 2 করে দিই, ট্রুর মান ধরেছে 1, এবং যে আমরা শেষে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটার সাথে কিন্তু যোগ করে দিয়েছে, মানে ট্রুর মান এই মানটা ধরেছে 1, যেটা বুলিয়ান ভ্যালু, সেই বুলিয়ান ভ্যালুটাকে হচ্ছে নাম্বার ভ্যালুতে কনভার্ট করে ওইটার মান দিয়ে দিয়েছে 1। তো আমরা যদি বিয়োগ দেখি যে বুলিয়ানের সাথে আমরা যদি নাম্বারের বিয়োগটা করাইতে চাই, তো সেক্ষেত্রে বুলিয়ানের সাথে যদি আমরা নাম্বারের বিয়োগটা করাইতে চাই, ধরুন আমরা লিখলাম হচ্ছে ফলস বিয়োগ 5, তো এখানে আমরা দেখতে পাচ্ছি -6। ফলস হচ্ছে মাইনাসের ভ্যালুতে গেছে এবং মাইনাসটা মাইনাস করে দিয়েছে। আমরা যদি এখানে সিম্পলি ট্রু লিখে দিই, যে এখানে ট্রু দিলাম, ট্রু -6, তাহলে কিন্তু 5-এ যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও আমরা হচ্ছে যে কি করতে পারি, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইমপ্লিসিটি কারেকশন, যে এই যে টাইপ অফ বা টাইপ কারেকশন রয়েছে, এর ভিতরে হচ্ছে ইমপ্লিসিট ক্রিয়েশন জাভাস্ক্রিপ্ট যেখানে নিজে কাজ করে। মানে এই যে টাইপ ক্রিয়েশন যেখানে জাভাস্ক্রিপ্ট সক্রিয়ভাবে টাইপ পরিবর্তন করে, এর ভিতরে প্রথম একটা হচ্ছে যার নাম হচ্ছে ইমপ্লিসিট ক্রিয়েশন, যেখানে জাভাস্ক্রিপ্ট নিজে কাজ করে। যেমন সে হচ্ছে স্ট্রিংটাকে কি করেছে, এই যে নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে যোগের কারণে স্ট্রিং করে দিয়েছে। আবার এই যে স্ট্রিং রয়েছে, এখানে যে নাম্বার রয়েছে বিয়োগের কারণে সে হচ্ছে স্ট্রিংটাকে নাম্বার করে দিয়েছে, মানে সে ডেটা টাইপটা পরিবর্তন করে দিয়েছে। এবং ট্রুর ক্ষেত্রে সে হচ্ছে প্লাসের ক্ষেত্রে যোগ করে দিয়েছে 1 ভ্যালু দিয়ে, এবং মাইনাসের ক্ষেত্রে সে হচ্ছে যে মাইনাস করে দিয়েছে। এরপরে আমরা যদি হচ্ছে যে দেখি আরেকটা যে টাইপ অফ কোরেশন রয়েছে, সেখানে হচ্ছে এক্সপ্লিসিট কোরেশন, যেখানে মূলত আমরা নিজেরাই ডিসাইড করি যে কি হবে, মানে এই যে যে টাইপটা চেঞ্জ হবে সেইটা মূলত কি হবে। আমি এখানে বেশ কিছু এক্সাম্পল নিয়ে নিচ্ছি এক্সপ্লিসিট ক্রিয়েশনে। এখানে একটা নাম স্ট্রিং রয়েছে, স্ট্রিং এর মান হচ্ছে 42, এবং একটা হচ্ছে রিয়েল নাম রয়েছে। রিয়েল নামের ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি, আমরা এখানে যে নাম্বারটা বলে দিয়েছি, এখানে আমরা ডিফাইন করে দিচ্ছি যে এই যে নাম স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং। এখানে 42টা ব্যবহার হচ্ছে কিভাবে, এই যে এই প্রথম যে ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলটা হচ্ছে নাম স্ট্রিং, এবং এইখানে 42টা হোল্ড করে, এবং এই যে নাম স্ট্রিং রয়েছে এইটা কিন্তু আমরা আবার রিয়েল নামে ব্যবহার করতেছি। তো এখানে যদি আমি নাম্বার না বলে দিই, তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট অটোমেটিক কাজ করবে। আর আমি যদি বলে দিই যে নাম্বার, তাহলে আমি জাভাস্ক্রিপ্টকে বলে দিলাম তুমি এই ভ্যালুটা নাম্বারেই কনভার্ট করো। তো আমি ওকে বলে দিচ্ছি, একটা হচ্ছে ইমপ্লিসিট ক্রিয়েশন যেখানে জাভাস্ক্রিপ্ট নিজে নিজে কাজ করে, আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট ক্রিয়েশন যেখানে আমরা ওদেরকে ডেটা টাইপ বলে দিই, মানে আমরা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ বলে দিই। এখানে নাম্বার বলে দিয়েছি, জাভাস্ক্রিপ্ট এই ডেটাকে নাম্বারেই কনভার্ট করবে। এখানে স্ট্রিং বলে দিয়েছি, জাভাস্ক্রিপ্ট এই ডেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করবে, এবং এখানে বুলিয়ান বলে দিয়েছি, তার মানে জাভাস্ক্রিপ্ট এই ডেটাকে বুলিয়ানেই কনভার্ট করবে। আমরা চাইলে এখানেও হচ্ছে যে আমরা নাম্বারের মতো ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিয়েও কিন্তু হচ্ছে যে করতে পারতাম, সেক্ষেত্রে এটার ইমপ্লিসিট ক্রিয়েশন থাকতো না, সেটা হচ্ছে এক্সপ্লিসিট ক্রিয়েশন হতো, যেটা এইখানে দেখতেছি। তো ইমপ্লিসিট ক্রিয়েশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট একা একা ডেটা টাইপ নিজের মতো করে পরিবর্তন করে, আর এক্সপ্লিসিট ক্রিয়েশন হচ্ছে যেখানে আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করে জাভাস্ক্রিপ্টকে বলি তুমি এই ডেটা টাইপ বা এই ডেটাকে এই ডেটাতে কনভার্ট করো।
তো আমরা যদি দেখি এই যে প্রথমটা কিন্তু নাম্বারে চলে আসলো, কিন্তু এইটা একটা স্ট্রিং ছিল, তাই না? এই যে রিয়েল নাম কিন্তু এখানে কিন্তু থাকার কথা হচ্ছে স্ট্রিং, এই যে নাম স্টেয়ার স্ট্রিং এটা এখানে হোল্ড করছে। আমরা যদি এখানে নাম্বারটা বন্ধ করে দিই তাহলে কিন্তু সেটা স্ট্রিং হয়ে যাবে। আর আমরা যদি এখানে বলে দিই যে তুমি এটাকে নাম্বার করে দাও তাহলে কিন্তু এটা এই ডেটা টাইপটা নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসি হচ্ছে অপারেটরস একটু আগে আমরা দেখলাম যে অপারেটরসের ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যে যোগের কাজ হচ্ছে যোগ করা, বিয়োগের কাজ হচ্ছে বিয়োগ করা, গুণের কাজ গুণ করা, ভাগের কাজ ভাগ করা, আর পার্সেন্টেজ বা ভাগশেষ বা মডিউলস যেটাকে বলে, এবং ডাবল গুণ হলে সেটা হচ্ছে ঘাত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যাথমেটিক্স অপারেটর হচ্ছে গাণিতিক অপারেটর, যেটা একটু আগে আমরা ব্যবহার করলাম, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যেটা যোগের ক্ষেত্রে হয়, বিয়োগের ক্ষেত্রে হয়, গুণ করার ক্ষেত্রে হয়। এগুলোই হচ্ছে বিষয়, যেটা খুবই সিম্পল। আশা করি এটা নিয়ে আর বোঝানোর কোনো বিষয় নেই। এরপরে হচ্ছে কম্পারিজন অপারেটর হচ্ছে একটার সাথে আরেকটা তুলনা করা। যেমন ধরুন আমরা এখানে ডাবল যে সমান রয়েছে এটা দিয়ে বলতেছি যে তুমি দেখো যে আমার এই যে 5-এর মান রয়েছে এই মানটা কি এই মানের সমান কিনা। আমরা বলতেছি না যে এইখানে যে ডেটাটা রয়েছে মানে 5 যে নাম্বার রয়েছে অপর পাশের যে ডেটা রয়েছে সেই ডেটার মান এবং সব কিছু সমান কিনা, আমরা শুধু সেইটা বলতেছি না, আমরা ওকে বলতেছি যে তুমি দেখো এইটার মান বা ভ্যালু সমান কিনা। ও দেখেছে হ্যাঁ 5 স্ট্রিং, নাম্বারও স্ট্রিং হচ্ছে 5, তো সে বললো কি হ্যাঁ এই দুইটা হচ্ছে ট্রু। আর আমরা যদি ওকে ট্রিপল স্ল্যাশ সমান দিই তাহলে ও শুধু মানি চেক করবে না, ওর ডেটা টাইপও চেক করবে। ও আমাদেরকে বলবে যে এক পাশে নাম্বার রয়েছে এক পাশে স্ট্রিং রয়েছে, যার জন্য ফলস। আর আমরা যদি ওকে ডাবল সমান দিই তাহলে শুধু মান দেখবে যে দুইটার মান সমান কি না। এরপরে আমরা যদি দেখি যে এখানে আরও বেশ কিছু অপারেটরস রয়েছে যার মধ্যে এইটা ফলস রয়েছে এবং এই যে ট্রু সবসময়, এবং এই যে এরপরে আমরা দেখি হচ্ছে যে লজিক্যাল অপারেটর, যেগুলো মূলত হচ্ছে লজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো কম্পারিজন অপারেটর হচ্ছে তুলনা করা, এটার সাথে এটা সমান কিনা, ডেটা টাইপ সমান কিনা, এবং এইটা এটার থেকে বড় কিনা, এটা থেকে ছোট কিনা, এই বিষয়গুলো মূলত হচ্ছে কম্পারিজন অপারেটর। এরপরে আমরা যদি হচ্ছে লজিক্যাল অপারেটরস দেখি, যেটা হচ্ছে যৌক্তিক, মানে অ্যান্ড অপারেটর। যে এই যে দেখুন এই প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ট্রু এবং ফলস, মানে অ্যান্ড অপারেটর হচ্ছে দুই পাশের মান সমান হতে হবে। এই পাশে যদি আমার 5 থাকে, ধরুন এই পাশে আমি 5 দিলাম, এই পাশে আমি 5 দিলাম, তো এই যে দুই পাশের যে মান রয়েছে এই দুই পাশের মান যদি আমার সমান হয় তাহলেই শুধুমাত্র হচ্ছে যে আমার কি হবে, ট্রু হবে। আর যদি একটা আরেকটার সাথে মিল না হয়, যে একটা ট্রু একটা ফলস বা একটা ফলস একটা ট্রু, তাহলে কিন্তু হবে না, দুইটার মান সমান হতে হবে। এবং অর অপারেটর হচ্ছে যে এর ভিতর থেকে যে কোনো একটা হলে, একটা ট্রু একটা ফলস, এই ট্রু অথবা ফলস বা এখানে ধরুন একটা ভ্যালু রয়েছে এখানে একটা ভ্যালু রয়েছে, এই দুইটা ভ্যালুর মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালু হলে সে ট্রু দেখাবে। আরেকটা হচ্ছে নট অপারেটর, যদি ট্রু থাকে যে হ্যাঁ এই যে এখানে যে হাইফেনটা রয়েছে যদি ট্রু হয়, মানে যদি ট্রু হয় তাহলে হবে না, বিপরীত হতে হবে। এখানে যদি ফলস থাকে, যে ধরুন এখানে আমরা ফলস দিলাম, তাহলে এর বিপরীতে ওই ট্রু হতে হবে। মানে এই যে এক্সক্লেমেটরি যেই সিম্বলটা রয়েছে এইটা এখানে যে ডেটাটা ডিক্লেয়ার করা থাকবে, ধরুন এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম ট্রু, ট্রু হওয়া যাবে না, ফলস হতে হবে, তাহলেই কেবল কাজ করবে। তো এইটাই হচ্ছে লজিক্যাল অপারেটর। এরপরে হচ্ছে নালিশ কল সিলিং, বা যেটা হচ্ছে আপনার ইএস 2020-তে চলে আসছে। এখানে যদি আমরা দেখি যে লেট ইউজার নেম নাল, আমরা যদি লেট ইউজার নেম নালটা দেখি, যে লেট আর ডিফল্ট নেম, আমরা এখানে ডিফল্ট নেম ব্যবহার করতে পারবো। মানে আমাদের এই যে নাল, আমরা যে এখানে ইচ্ছাকৃতভাবে ডেটা টাইপটাকে কি রাখলাম, ফাঁকা রাখলাম। তো এখানে আমরা আবার বলতেছি যে যদি ডেটাটা ফাঁকা হয় তাহলে তুমি ডিফল্ট ডেটা, এই যে হ্যাশ যদি এটা ফাঁকা হয় নাল হয় তাহলে তুমি এখানে একটা ডিফল্ট নেম ব্যবহার করবে। যে আমরা এখানে ডিফল্ট নেম দিচ্ছি হচ্ছে ইউজার। ধরুন আপনার অ্যাপে হচ্ছে যে ইউজারের নাম পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে যখন ডেটাটা নাল হবে, যদিও রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিসের ক্ষেত্রে না ব্যবহার না করাই ভালো, তো যদি নাল হয় তাহলে সেক্ষেত্রে আমার ডিফল্ট দেখাবে হচ্ছে কি দেখাবে, ইউজার। তো আমরা যদি এখানে মাহমুদ লিখে দিই তাও কিন্তু মাহমুদ ইজ নট ডিফাইন্ড, আমাদেরকে এখানে স্ট্রিং লেখা লাগতো। আমরা যদি মাহমুদ দিই, এই যে দেখুন এখানে কিন্তু মাহমুদ দেখাচ্ছে। আর এই ডেটা টাইপটা যদি হচ্ছে যে কি হয়, নাল হয়, তাহলে কিন্তু আমাদের ইউজার দেখাবে, যে এটা হচ্ছে ডিফল্ট। আমরা কি করলাম, ডিফল্ট নেমটা সেট করে দিলাম।
এরপরে আমরা হচ্ছে অপশনাল চেইনিং, এটা খুবই মজার, যেটা ইএস 2020-তে চলে আসছে। এটা হচ্ছে ধরুন আমরা নর্মালি কি করি যে একটা ডেটার ভিতর থেকে একটা ডেটা খুঁজি, যদি ওই ডেটাটা না পাওয়া যায় তাহলে কিন্তু এরর দেয় কোডে। আর অপশনাল চেইনিংটা যদি আমরা ব্যবহার করি, ধরুন এখানে রয়েছে লেট ইউজার প্রোফাইল, প্রোফাইলের ভিতরে রয়েছে সিটি, সিটির ভিতরে রয়েছে সিটির ভ্যালুটা হচ্ছে ঢাকা, বা আমরা যে সিম্পলি এখানে লিখে দিলাম হচ্ছে ধরুন কলকাতা। তো এখানে কিন্তু আমাদের কলকাতায় দেখাবে। আমরা যদি দেখি যে সবই ঠিক আছে, এখানে ইউজার প্রোফাইল সিটি, এখানে কিন্তু যে সিটিটা যেটা সেটা কিন্তু পাওয়া গেছে, সিটি পাওয়ার কারণে এখানে কি দেখাচ্ছে, কলকাতা দেখাচ্ছে। কিন্তু ইউজারের প্রোফাইলের ভিতরে কিন্তু স্ট্রিট অ্যাড্রেসটা নাই, বা এর ভিতরে ধরুন ইউজারের নেম চাচ্ছি আমরা, তো নেমটা যদি দেই তাহলে কিন্তু আনডিফাইন্ড। অন্যান্য ক্ষেত্রে এই জায়গায় কিন্তু এরর দিবে, কিন্তু অপশনাল চেইনিংয়ের বিষয়টা হচ্ছে তুমি দেখো এই বিষয়টা আছে কিনা, যদি থাকে তাহলে তুমি দেখাও, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট আনডিফাইন্ড দাও, এরর দিতে হবে না। এইটাই হচ্ছে অপশনাল চেইনিং। এরপরে আমরা আসবো হচ্ছে কন্ট্রোল ফ্লো বা ইফ ইল সুইচ লুপ, যেটা প্রোগ্রামিংয়ের প্রাণকে বলতে পারি। তো সুইচ লুপ ব্যবহার করার ক্ষেত্রে ইফ ইলসটা হচ্ছে একটা কন্ডিশন বা শর্ত। মনে করুন আপনি চাচ্ছেন যে আপনার একাধিক শর্ত অ্যাপ্লিকেশনের ভিতরে রান করাইতে, যে ইউজার যদি, ধরুন আমরা যে এক্সাম্পলটা রিয়েল ওয়ার্ল্ডে বেশিরভাগ সময় দিয়ে থাকি সেটা হচ্ছে রেজাল্টে, যে ইউজার যদি 80 নাম্বার পেয়ে থাকে তাহলে তাকে এ প্লাস দেখাও, সে যদি 70 পেয়ে থাকে তাকে এ মাইনাস দেখাও, সে যদি 60 পেয়ে থাকে তাকে বি গ্রেড দেখাও। এইটাই হচ্ছে মূলত একটা কন্ট্রোল ফ্লো। তো এই কন্ট্রোল ফ্লোটা দেখার জন্য আমরা প্রথমে লেট, আমরা হচ্ছে যে নাম্বার নিয়ে নিলাম, তো নাম্বার না নিয়ে আমরা এখানে স্কোর দিয়ে দিলাম, জাস্ট সিম্পলি SCOR স্কোর দিয়ে দিলাম, যে স্কোর হচ্ছে 85। এই যে স্কোর 85, আমরা এখন চালাবো হচ্ছে ইফ ইলস। ইফ হচ্ছে যদি, ইলস ইফ যদি না হয়, তো এরকম। তো ইফের ভিতরে এসে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আমরা বলে দিব কাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমরা স্কোরকে নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমরা ওকে বলতে চাচ্ছি যে তুমি দেখো যে এই স্কোর সেটা হচ্ছে 80 থেকে বেশি কি না, মানে এই যে স্কোরটা রয়েছে এটা কি 80 থেকে বেশি না 80 থেকে কম। যদি কম হয় তাহলে এই শর্ত, যদি বেশি হয় তাহলে ওই শর্ত। আমরা এখানে বলে দিলাম যে তুমি দেখো স্কোর কি 80 থেকে বড় কি না ছোট। যদি বড় হয় তাহলে তুমি কনসোল ডট লগ দেখাও, এবং এর ভিতরে বলো যে ইউ আর ইউ আর গট এ প্লাস, সরি স্পেলিং মিস্টেক হতে পারে বা গ্রামার এরর হতে পারে। এরপরে আমরা চালাচ্ছি হচ্ছে ইলস ইফ, যদি এই শর্ত হয় তাহলে তো ভালো, আর যদি এই শর্ত না হয় তাহলে তুমি আরও একটা নতুন শর্ত চালাও, যেখানে তুমি বলো যে স্কোর কি, আমার স্কোর কি হচ্ছে যে 70-এর থেকে বেশি। যদি 70-এর থেকে বেশি হয় তাহলে তুমি বলো কনসোল ডট লগ, এখানে তুমি বলে দাও ইউ আর গট এ মাইনাস। আমরা যদি দেখি এখানে এ প্লাস দেখাচ্ছে, কারণ স্কোরটা হচ্ছে 85, তো আমরা স্কোরটাকে যদি 65 করে দিই তাহলে কিন্তু হচ্ছে যে কিছু দেখাবে না, কারণ 65 লজিক আমরা এখনো লিখিনি। তো আমরা যদি 70 দিয়ে দিই, এই যে 70, যার কারণে আমাদের হচ্ছে যে 71 করে দিলাম, মানে 70 থেকে বেশি হতে হবে। এই যে স্কোরটা রয়েছে এইটার পরিবর্তে আমরা যদি আরও একটা যে অপারেটর রয়েছে, সরি অপারেটরটার নাম আমার সঠিক মনে পড়তেছে না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 80 কিংবা হচ্ছে যে 80 সমান কিনা, যদি দেখো, যদি এইখানে আমরা ধরেন এখন যদি 70 করে দিই তাহলে কি হবে, যে এখানে স্কোরটা যে 80 70 বা 70-এর থেকে বেশি কিনা, যদি বেশি সমান বা বেশি হয় তাহলে এইটা দেখাও। আর যদি আমরা শুধু এইটা দিই তাহলে কি বলবে, যে দেখো 70-এর থেকে বড় কিনা, মানে 70 হলেও হবে না। আর যদি এই অপারেটর ব্যবহার করি, আমার নামটা মনে নেই সরি, যদি আমরা এই অপারেটরটা ব্যবহার করি তাহলে কি হবে, যে ওই মান বা ওই মানের থেকে বড় কিনা। তো আমরা এটাকে আরেকবার কপি করে দিলাম, দিয়ে এখানে বললাম যে এবার দেখো 60-এর থেকে বড় কিনা, যদি তাই হয় তাহলে তুমি দেখাবা বি। আর যদি তুমি দেখো যে ইলস, যদি আমরা যদি ইলস লিখি আর ইফ ইলস দেখা লাগবে না, যে স্কোরটা হচ্ছে আমার যদি এইগুলার কোনো কিছুর সাথে আমার শর্তটা না মিলে, তো সিম্পলি তুমি যেইটা করবা ইলসের ভিতরে বলে দিবা যে কনসোল ডট লগ, এখানে বলে দেওয়া হচ্ছে সরি। তো এখন যদি আমরা দেখি যে 60-এর নিচে যদি কেউ পায়, ধরুন কেউ 59 পাইলো, তাহলে কিন্তু তাকে বলবে সরি। কেন? কারণ এই 60-এর যে লজিক রয়েছে বা 70-এর যে লজিক রয়েছে, 80-র যে লজিক রয়েছে, তার একটার ভিতরে কিন্তু ইউজারের ডেটাটা ম্যাচ করতেছে না, যার জন্য ইফ স্টেটমেন্টে ইউজারকে বলা হচ্ছে সরি। আমি আরেকটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ইফ একটা শর্ত চালালাম, তার ভিতরে বললাম স্কোর,
স্কোরকে দেখো যে 80 কি তার থেকে বড় বা তার সমান কিনা বা 70 বা তার সমান কিনা, এইটা হলে এখানে একটা কন্ডিশন চালাও। এখানে সিম্পলি আপনি অন্য কোনো কন্ডিশনও চালাইতে পারেন, রিটার্নও করতে পারেন বা কনসোল ডট লগও করতে পারেন। আর যদি এই একটা শর্ত আমার না হয়, ইফও যদি না হয়, ইলস ইফও যদি আমার না হয়, তাহলে তুমি একটা ইলস চালাও যেখানে বলো যেখানে এই কন্ডিশনগুলো বলো, মানে আগের শর্তগুলো না ম্যাচ হওয়া পর্যন্ত ও রান করতেই থাকবে, এবং যে শর্তটা মিলে যাবে বা এই শর্তগুলো যদি না মিলে, তাহলে সর্বশেষ যে ইলস রয়েছে সেইটাকেই রান করে দিবে। এরপরে আমরা আসি হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে সংক্ষিপ্ত ইফ ইলস। যদি আমরা এখানে আমরা যে কন্ডিশনটা দেখলাম, এইটা মূলত হচ্ছে যে একটা ইফ ইলসের আমরা শর্ত বলতে পারি বা কন্ডিশন বলতে পারি। এরপরে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে এত কিছু লেখাই লাগবে না। আমরা যদি টার্নারি অপারেটরের দিকে যাই, যে টার্নারি অপারেটরে আমরা একটা নিলাম হচ্ছে লেট ইজ অ্যাডাল্ট, যে সে অ্যাডাল্ট কিনা সেটা দেখো। তো অ্যাডাল্ট যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে এইখানে একটা কাজ করি, প্রথমে হচ্ছে যে এই আমরা কি করব যে এইজ নামে একটা নেব, সেখানে বলে দিব যে তার এইজ হচ্ছে 21। আমরা বলবো যে ইজ অ্যাডাল্ট, ও আচ্ছা একটু পরে দেখতেছি, যে লেট ইজ অ্যাডাল্ট এর ভিতরে আমরা বলে দিব হচ্ছে যে এইজ, এইজ কি হচ্ছে যে আমার 18 বা তার বড় কি না। যদি 18 বা তার বড় হয় তাহলে সে পাস করবে হচ্ছে ওকে, আর যদি সে হচ্ছে যে না হয় তাহলে সে লিখবে হচ্ছে সরি। মানে কারো এই যদি 18 বা তার উপরে হয় তাহলে হবে হচ্ছে ওকে, আর সে যদি না হয় তাহলে বলবে সরি। মানে প্রথম কন্ডিশনটা মিলে যাওয়ার বা তার উপরে হওয়ার সাথে, আর পরের কন্ডিশনটা হচ্ছে এই যে সরি, সেটা হচ্ছে মিলে না গেলে, মানে ইলসের মতো আর কি। এরপরে আমরা যদি এসে কনসোল ডট লগ এর ভিতরে এসে যদি আমরা ইজ অ্যাডাল্টটাকে হচ্ছে যে প্রিন্ট করে দিই, কনসোল ডট লক করে দিই, তাহলে দেখা যাচ্ছে ওকে, কারণ আমার বয়সটা 18 বা তার থেকে বেশি। আমি যদি এখানে 18 লিখি তাহলে কিন্তু ওকে বলবে, আর আমি যদি এখানে 17 লিখি তাহলে কিন্তু সরি বলবে। এই এজটা দেখাচ্ছে মূলত এই যে এইটার কারণে, যে এটা হচ্ছে এই প্লেগ্রাউন্ডের ফিচার, এটাকে স্কিপ করুন, এটা প্রয়োজন নয়। এই যে সরি কেন বললো, কারণ আমাদের এই যে এই টার্নারি অপারেটরের যে কন্ডিশন রয়েছে, এক লাইনের কন্ডিশন, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে হচ্ছে যে প্রথমে আমরা একটা ডেটাকে স্টোর করে রাখছি। তো আমরা এখানে লেট নিয়ে নিলাম, লেট এজ, তাহলে আর দেখাবে না। এই যে লেট এজ এইটা হচ্ছে 17, আর আমরা একটা বয়স নিয়ে নিলাম সেটা 17। আরে কারেন্ট চলে গেছে, সরি, ভাবছিলাম এডিট করা লাগবে না।